প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। দর্শক, পতিত আওয়ামী লীগ সরকারের ১.৫ যুগের শাসন আমলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের গণতন্ত্র। ১৪ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, ১৮ রাতের ভোট এবং ২৪ ডামি নির্বাচনের ফর্মুলায় ভোটাধিকার হারিয়েছে দেশের জনগণ। ভেঙে গেছে জবাবদিহিতার সব ব্যবস্থা। গণতন্ত্রহীন পরিবেশের সুযোগে চরম নৈরাজ্য, স্বেচ্ছাচারিতা, দাম্ভিকতা, অপেশাদারিত্ব, অনিয়ম, দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সহ সারা দেশ। এমন এক বাস্তবতায় ছাত্র জনতার তুমুল আন্দোলনে পতন হয় স্বৈরাচার হয়ে ওঠা আওয়ামী লীগ সরকারের। সুযোগ তৈরি হয় দেশে গণতন্ত্রের নবযাত্রার। তবে স্বৈরতন্ত্রের পতন হলেও দেশে এখনও গণতন্ত্র ফেরেনি। শুরু হয়েছে টেকসই গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া। শেখ হাসিনা সরকারের পতন, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলেও চলতি সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে বিভাজন। কেউ বলছেন সংস্কার প্রক্রিয়া শেষ করে হতে হবে নির্বাচন, কেউ বলছেন সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সংস্কার করেই দিতে হবে নির্বাচন। প্রশ্ন হলো, স্বাধীনতার ৫৪ বছরের দেশ কেন টেকসই গণতন্ত্র পেল না? দুর্বলতা কোথায়? করণীয়ই বা কী? এসব প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনা বিষয় গণতন্ত্র কতদূর। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডায়াসপোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি ও সিতারাস স্টোরি সহ প্রতিষ্ঠাতা চিকিৎসা বিজ্ঞানী ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সামারু মির্জা এবং সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনা বিষয়ে গণতন্ত্র কতদূর। প্রথমেই শুরু করতে চাই ডক্টর সামারু মির্জা, আপনাকে নিয়ে শুরু করতে চাই। আপনি তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হাসান আলমগীরের কন্যা এবং আমরা জানি যে তিনি গত ১৬ বছর ধরে একটানা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কারাবরণ করেছেন, এই বয়সে আহত হয়েছেন। এতে করে আপনার পরিবারের কি অভিজ্ঞতা বা কী ধরনের প্রতিক্রিয়া হয়েছিল এই বিষয়টি নিয়ে? ধন্যবাদ। অবস্থা কি ছিল? হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি কিন্তু আসলে আমার আব্বাকে নিয়ে প্রশ্ন আশা করিনি। আমার আব্বার আমরা এর ভিতরে চিত্রটা তুলতে চাই, গণতন্ত্রের চর্চা বা রিপ্রেশন সবকিছু মিলিয়ে চিত্র পেতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে আন্দোলন, তার যে স্যাক্রিফাইস, সেটা তো শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নয়, সেটা বাংলাদেশের গণতান্ত্রিককামী সমস্ত রাজনীতিবিদদেরই আন্দোলন ছিল। এবং তাদের পরিবার যে সমস্ত সংগ্রামের মধ্য দিয়ে গেছে, যে ট্রমার মধ্য দিয়ে গেছে, আর্থিক, মানসিক, শারীরিক, সে একই রকম ট্রমার মধ্য দিয়ে আমাদের পরিবারে গেছে। আমি আসলে আমাদের পরিবারের পারিবারিক বিষয়গুলো খুব একটা জনসমক্ষে আনতে চাই না। তবে আমি এই কথাই বলবো যে আমরা অত্যন্ত গর্বিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে, কেননা তিনি তার সারা জীবন যে রাজনীতি করেছেন, সেই রাজনীতি দেশের মানুষের জন্য করেছেন এবং তিনি কখনো তার ভ্যালুস কিংবা প্রিন্সিপাল থেকে অ্যাকচুয়ালি নড়েননি। এবং আমি মনে করি তার যে সংগ্রাম, তার যে স্যাক্রিফাইস, তার মূল্য আমরা আজকের বাংলাদেশে পাচ্ছি। ধন্যবাদ। আর একটা বিষয় হচ্ছে যে এই গত ১৬ বছর ধরে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে আন্দোলন করেছে, ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, এই বিষয়গুলিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? যে এই যে স্যাক্রিফাইস, অসংখ্য মানুষ কারাবরণ করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত গণঅভ্যুত্থান করেছে, কিন্তু এর পেছনে কিন্তু ১৬ বছর বিএনপি সহ কয়েকটি জোট আন্দোলন করেছে। এই বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করেন আপনি? যে কোনো সংগ্রামের শেষটা, যেটা ৫ই আগস্ট হলো, জুলাই আন্দোলনের পরে, এটা কিন্তু একদিনে হয়নি। ঠিক একইভাবে যেভাবে ৭১-এর ২৬শে মার্চ হঠাৎ করে হয়নি, তাই না? আপনার বছর পর বছর ধরে পশ্চিম পাকিস্তানের দেশ শোষণের বিরুদ্ধে বাঙালি জাতির যে সংগ্রাম, তার আউটকাম ছিল ১৯৭১। ঠিক একইভাবে জুলাই মাসে যা ঘটেছে, সেটা আসলে গত ১৫-১৬ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যেটা পুঞ্জীভূত ক্ষোভ এবং যেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, গণতান্ত্রিককামী রাজনৈতিক দলগুলো যার জন্য কাজ করেছে, জেলে গেছে, গুম হয়ে গেছে, হেফাজতে মৃত্যু ঘটেছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে গেছে। আমি মনে করি এটা একটা ধারাবাহিকতায় জুলাই মাসে এসেছে এবং আমরা অত্যন্ত আনন্দিত, কিন্তু একই সাথে ভীষণ দুঃখিত এবং শোকাহত যে এর মূল্যটা অনেক বেশি জাতিকে দিতে হয়েছে। জুলাই মাসে যে ২০০০-এর মতো
সাধারণ জনতা, ছাত্র, নারী, শিশু মারা গেছে, যেটা হবার আসলে কোনোভাবেই প্রয়োজন ছিল না। আমি মনে করি যে আমি আমার আই নেভার ইম্যাজিন ইন মাই লাইফ টাইম যে আমাকে এটা উইটনেস করতে হবে আমার লাইফ টাইমে, যেটা জুলাইতে হয়েছে। আনফর্চুনেটলি এটা শুধু জুলাই নয়, গত 15 বছর ধরে ঘটেছে, এবং এটা হওয়ার কোনো প্রয়োজন ছিল না যদি না বাংলাদেশের নির্বাচনগুলোর ব্যাপারে আওয়ামী লীগ সিরিয়াস হতো, এবং যদি বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো গণতান্ত্রিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারত। আনফর্চুনেটলি তা হয়নি। এই কারণে আপনি মনে করেছেন। আচ্ছা, এখন যে আমি নাজমুল সাহেবের কাছে, নাজমুল সাহেব আপনি বলুন যে বাংলাদেশের 54 বছর পার হয়ে গেল, স্বাধীনতা হয়েছে, এবং বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি যে স্বাধীনতার পরে গণতন্ত্র হোঁচট খেয়েছে। পরবর্তী পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেলেন, এরশাদ আসেন, এরশাদের পতন ঘটল 90-এর গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে। 2006 সালে একটি ব্যতিক্রম ঘটনা ঘটলো। আবার এই যে বারবার হোঁচট খাচ্ছে গণতন্ত্রের অভিযাত্রা, লক্ষ্যে পৌঁছতে পারছে না, এর কারণটা কি মনে হয়? এটা তো প্রাতিষ্ঠানিক গ্রুপটা বা কেন পাচ্ছে না? এই প্রশ্নের উত্তর দিতে গেলে দীর্ঘ গবেষণার দরকার, অনেক বড় ইতিহাস বলা দরকার। আমরা মোটা দাগে যদি বলি যে সঠিক গণতন্ত্রের চর্চা আমরা খুব বেশি করি নাই বা করতে পারি নাই। বারবার সাংবিধানিক এবং গণতান্ত্রিক আপনার প্রক্রিয়া ব্যাহত হয়েছে, সে কারণে গণতন্ত্র টেকসই হয় নাই। কিন্তু আমরা 71 থেকে শুরু করে যদি 90 পর্যন্ত আসি, এই সময়টার যে চড়াই উতরাই, 90-এর নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শেষের দিকে আর কি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন যাত্রা শুরু হয়েছিল গণতন্ত্রের, এবং 91-এর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা, সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা, এবং তার মধ্য দিয়ে একটি সংসদ, একটি সরকার, সরকারি দল, বিরোধী দলের যে ভূমিকা, যে রাজনীতি আমরা দেখলাম, সেটা একটা বড় ধরনের উত্তরণ ছিল 90-এর আগ পর্যন্ত যা কিছু আমরা দেখেছি। সেটা আমরা বেশি দিন ধরে রাখতে পারিনি। পরপর দুটি নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং ওই দুটি বলা যেতে পারে এর আগের যে কোনো নির্বাচনের চেয়ে ভালো। এরপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও দুটি নির্বাচন হয়েছে, কিন্তু প্রথম দুটি নির্বাচনের চেয়ে পরের দুটি নির্বাচনের গুণগত মান গণতান্ত্রিক বিচারে একটু হলেও কম ছিল। তারপরও পরপর 4টি নির্বাচন এবং 4টি সরকার, 4টি সংসদ যে গঠিত হয়েছে, এই 4-5-20 বছর হচ্ছে বাংলাদেশের 53 বছরের মধ্যে সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো, অন্য সময়ের তুলনায় বলছি, গণতন্ত্রের চর্চা। সেই ধারাবাহিকতা আবার নষ্ট হলো এসে, যখন থেকে আবার নির্বাচনের নামে যাচ্ছে তাই কাজ শুরু করলাম আমরা সে 2014 সালে, এবং 14-র পরে 18-24 যা হয়েছে, এগুলো তো নির্বাচনের নামে প্রহসন ছিল। গণতন্ত্রের চর্চা। আপনি কি মনে করেন 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করার পর সংবিধান সংশোধনের ভিতর দিয়ে কি ওখান থেকে সংকটের শুরু? কারণ এই যে বললাম যে 90-এর পরে আমরা যে 4টা নির্বাচন দেখলাম, 4টা সংসদ, 4টা সরকার দেখলাম, এই 4-5-20 বছরের যে গণতন্ত্রের অর্জন আমাদের, এটি নিয়ে অনেক সমালোচনা আছে, ভালো মন্দ বলতে পারেন, কিন্তু এটি 53 বছরের মধ্যে সেরা, এটা আপনাকে মানতে হবে। তার মানে আমরা ধারাবাহিকতা নষ্ট করেছি কিভাবে? আবারও নির্বাচনী ব্যবস্থাটা নষ্ট করে। আমরা যখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থাটাকে বাতিল করে দিলাম, দলীয় সরকারের অধীনে নির্বাচন শুরু করলাম। 14 সালে একতরফা নির্বাচন হলো, ভোটের আগেই সরকার গঠিত হয়ে গেল, মানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল। 18 সালে সবাইকে নিয়ে নির্বাচনের চেষ্টা করা হলো, সেটি আরেকটা প্রহসন ছিল, দিনের ভোট রাতে হয়েছে, এই কথা মোটামুটি প্রতিষ্ঠিত, সবাই জানে। 24-এ আরেক ধরনের নির্বাচন আমরা দেখলাম, যেখানে প্রতিযোগী নাই, নিজেরা প্রতিযোগী বানানো হলো, যেটাকে ডামি নির্বাচন বলা হয়। এই পরপর 3টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রের একরকম কবর রচনা করলাম। এরপরে 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে এখন আমরা আবার নতুন করে গণতন্ত্রের যাত্রা করতে চাই, পুনঃযাত্রা করতে চাই। কিন্তু এই যে গণতন্ত্রের ইতিহাস আমাদের, প্রতিবারই আমরা যখন বড় ধরনের কোনো রাজনৈতিক পট পরিবর্তন ঘটে, তখন আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক আশা আকাঙ্ক্ষার কথা শুনি। জাতীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ অনেক বড় বড় আশা নিয়ে আসে মানুষের সামনে। এবারও তাই হয়েছে। এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে এখন অনেক কথা আমরা শুনছি, সেই লক্ষ্যে আমরা কতটা এগুতে পারবো সেটি এখন দেখবার বিষয়। নাজমুল সাহেব বিদেশি অর্থাৎ অ্যানালিস্ট বলেছেন যে অর্থাৎ আনফিনিশড ডেমোক্রেটিক মুভমেন্ট একটা পরিণত হতে পারে। আপনি কি মনে করেন এটি অসমাপ্ত থেকে যাবে? বা এখন যে পর্যায়ে আমরা আছি, এই যে অভ্যুত্থানের পরে এখন একটি অন্তর্বর্তী সরকার আছে,
এই সরকার কিছু সংস্কারের কাজ করছে এবং নির্বাচন তারা করবে। সেই নির্বাচনটি কবে কিভাবে হবে সেটি নিয়ে আলোচনা বিস্তর হয়েছে। আমরা মোটামুটি বলতে পারি এ বছরের শেষ বা আগামী বছরের মাঝামাঝির মধ্যে নির্বাচনটি হবে। সেই নির্বাচনে বহু দল অংশ নেবে, আবার অনেক দল অংশ নেবে কিনা, নিতে পারবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা আছে। 5ই আগস্টের অভ্যুত্থানে যাদের রাজনৈতিক পরাজয় ঘটেছে এবং যারা একরকম রাজনীতির মাঠে এখন অনুপস্থিত এবং পলাতক বলা যায় দেশে এবং বিদেশে, ওই অংশ নির্বাচনে আসতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা, বৈধতা থাকবে কিনা, সেই প্রশ্ন বাদ দিয়ে যদি বলি, বাদ বাকি যত রাজনৈতিক শক্তি আছে তার মধ্যে নতুন অনেক শক্তির উদ্ভব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তরুণরা, ছাত্ররা, নতুন প্রজন্ম রাজনীতিতে আসছে, নতুন রাজনীতির করার কথা বলছে, প্রচলিত রাজনীতিকে তারা নানানভাবে সমালোচনা করছে, প্রশ্নবিদ্ধ করছে। কিন্তু প্রশ্নবিদ্ধ করতে হবে, আমাদের রাজনীতির অনেক সমস্যা আছে, আমাদের গণতন্ত্রের সমস্যা আছে, আমাদের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সব কিছুর মধ্যে সমস্যা আছে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সেই সমস্যা দূর করতে হবে। আপনার অসুখ হয়েছে, চিকিৎসক আপনারকে সারিয়ে দেবে, আপনাকে ওষুধ খাওয়াবে, আপনার যদি দরকার হয় অস্ত্রোপচার করবে, কিন্তু আপনি অসুস্থ হয়েছেন বলে আপনাকে তো ফেলে দেবে না, আপনাকে গিয়ে নদীতে ভাসিয়ে দেবে না। কিন্তু এই যে নতুন রাজনীতি শক্তির উত্থানের কথা আমরা শুনছি, তাদের অনেকের কথা মনে হয় 53 বছরে কোনো কিছু ঠিক ছিল না, সব ফেলে দাও। প্রথম কথা হচ্ছে কি, কোনো কিছু ঠিক ছিল না তা না, অনেক কিছু ঠিক ছিল, অনেক কিছু বেঠিক ছিল। আর সব কিছু ফেলে দিয়ে আপনি আপনার অস্তিত্বই তো রাখলেন না। তার মানে হচ্ছে রাজনীতির যা কিছু খারাপ সেটাকে আমরা ভালো করতে চাই, দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে আমরা মুক্ত হতে চাই, আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন এবং অন্য সব ক্ষেত্রের যে দুর্বৃত্তায়ন সেটা থেকে আমরা মুক্ত হতে চাই। তার জন্য আমরা সরকার কাঠামো, রাষ্ট্র কাঠামো, আইন কানুন, সব ধরনের ব্যবস্থা পরিবর্তন চাই, সংস্কার চাই এবং ভালো গণতন্ত্রে যেতে চাই। আমরা সুশাসন নিশ্চিত করতে চাই, ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। তার জন্য সম্মিলিত চেষ্টা দরকার। কিন্তু 5ই আগস্টের অভ্যুত্থানের পরে যে ঐক্যটা ছিল সম্মিলিতভাবে সব কিছু করার, সেই ঐক্যে প্রতিনিয়ত ফাটল ধরছে, বিভক্তি দেখা দিচ্ছে এবং এক পক্ষ আরেক পক্ষের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। এবং মোটা দাগে বলতে গেলে 5ই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে যে শক্তির উদ্ভব হয়েছে, মূলত তরুণ প্রজন্মের ছাত্রদের যে শক্তি, এবং তারা নতুন দল গঠন করবে আমরা জানি, তারা বাদবাকি সবাইকে প্রায় প্রতিপক্ষ বানিয়ে ফেলছে। রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার সমস্যা না, কিন্তু একরকমের শত্রুপক্ষ বানিয়ে ফেলছে, এরকমটা আমরা দেখছি। এটা শুভ লক্ষণ না। তাহলে ঐক্য থাকবে না এবং ঐক্যের মাধ্যমে আমরা যে সব কিছু ঠিকঠাক করব, রাষ্ট্র মেরামত করব, সংস্কার করব, নতুন রাজনৈতিক ধারা চালু করব, সেটা হয়তো ব্যাহত হবে। কিন্তু প্রচলিত রাজনৈতিক দলগুলো সার্থকতা, ব্যর্থতা সব কিছু আছে, কিন্তু আপনি তার অর্জনটাকে স্বীকার করতে হবে। তার দোষটা যেমন বলবেন, তার গুণটার কথা বলতে হবে। যখন একচেটিয়া একতরফা সব কিছু নিগেট করে দেওয়া হয়, অস্বীকার করা হয়, সেই রাজনীতিটা নিশ্চয়ই খুব ভালো। ধন্যবাদ। সামার মির্জা, আপনি বলেন যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী পর্যায়ের যে অবস্থাটা আছে, যেটা নাজমুল ইসলাম বলবার চেষ্টা করলেন, আপনার মূল্যায়নটা কী আছে প্রসঙ্গে? দেখুন, আমার কাছে মনে হয় 5ই আগস্টের আগে বাংলাদেশের অধিকাংশ মানুষের একটি এজেন্ডা ছিল, সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতন, যেটা 5ই আগস্টের মধ্যে হয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে এখন অনেক ফ্রন্টের এখন অনেক এজেন্ডা। সো এখন অনেকটা বিভাজন হবেই, বিকজ প্রত্যেকটা গ্রুপে নিজস্ব দর্শন আছে, নিজস্ব আকাঙ্ক্ষা আছে বাংলাদেশকে নিয়ে। এই কারণে এই বিভাজনটা হচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে আশাবাদী। আমি মনে করি যে এখনকার যে ছাত্র রাজনৈতিক শক্তি একটি আমরা আশা করছি, এরা এখন হয়তো বা প্রতিযোগিতার জন্য কিংবা নিজেদেরকে একটি শক্তি হিসেবে মানুষের সামনে, জনগণের সামনে উপস্থাপন করবার জন্য এ ধরনের কথাবার্তাগুলো বলছে। কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে তারা হয়তো বা আসলেই একটি, মানে কি বলবো আমি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে ধরনের সংস্কার আমরা দেখতে চাই, এ ধরনের একটা রাজনৈতিক দল হিসেবে সামনে আসবে। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই, যে আমি তো অস্ট্রেলিয়াতে থাকি এবং আমরা ওখানে সোশ্যাল অ্যাক্টিভিটিস করি। ওখানে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে রাজনৈতিক দলগুলো, ওখানে দুটো প্রধান দল আছে, লেবার পার্টি এবং লিবারেল পার্টি। এই রাজনৈতিক দলগুলো কিন্তু নিজেদের দর্শন নিয়ে রাজনীতি করে এবং রাজনৈতিক মাঠে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বলে। কিন্তু তাদের মধ্যে যে সহমর্মিতা, যেই রাষ্ট্রের যেই বেসিক যে প্রয়োজনগুলো, রাষ্ট্রের যে স্বার্থ, সেই স্বার্থে আমি তাদের মধ্যে যে সহমর্মিতা, সমঝোতা দেখি, সেটা কিন্তু অসাধারণ। এবং আমি মনে করি যে একটি আধুনিক রাষ্ট্রে আমরা আসলেই যে সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশে
সব রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের একটা সভ্যতা থাকা খুব দরকার। কেননা আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, কিন্তু এই ছাত্র জনতা মানে ছাত্র রাজনৈতিক শক্তি তারা যদি এখন সেই নতুন রাজনীতির কোনো প্রমাণ না দেয় তাদের কথাবার্তায়, তাদের দর্শনে, তাদের প্রিন্সিপালে, তাহলে তো আসলে আবারও জাতির বিভ্রান্তির মধ্যে চলে যাবে। সেই সংস্কৃতিটা আমার কাছে সত্যি কথা বলতে কি মনে হয় জানে, আমার কাছে মনে হয় কনফিউজড। আমার কাছে মনে হয় দে আর স্টিল ওয়ার্কিং অন ইট, যে তারা আসলে কি চায়, তাদের রাজনৈতিক দলটাকে তারা আসলে কিভাবে জাতির কাছে সামনে আনতে চায় এবং ঠিক কি কাজ করলে তার নির্বাচনে জিতে আসবে, এই ব্যাপারগুলো নিয়ে তারা মনে হয় খুব কনফিউজ। অ্যান্ড আই এম হ্যাপি টু গিভ দেম সাম টাইম বিকজ এরা সবাই ইয়াং, মোস্ট অফ দেম আর রিয়েলি ইয়াং, and I really want them to, use a combination of courage and wisdom because প্রতিষ্ঠিত যারা রাজনীতিবিদ আছেন তাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারেন, কিন্তু তারা কিন্তু বাংলাদেশের 53 বছর পার হয়ে এসেছেন। আমি মনে করি তাদের মধ্যে একটা উইজডম আছে, বিকজ তারা বাংলাদেশের সুখে দুঃখে, বাংলাদেশের বিভিন্ন স্ট্রাগলে তারা কাজ করেছেন। আমি মনে করি ছাত্র জনতার, ছাত্রদের রাজনৈতিক শক্তিটা এদের কাছ থেকে শেখার আছে, দুই পক্ষের কাছ থেকে শিখতে পারে। এবং আমরা যদি এই সমঝোতার ভাব নিয়ে সামনে না গিয়ে যাই তাহলে ঐক্য হবে কি করে? তাহলে কি ঐক্য কি শুধু মুখের কথাই থেকে যাবে? আর যদি ঐক্য না হয় তাহলে কিন্তু আমরা যতই সংস্কারের কথা বলি, নতুন বাংলাদেশের কথা বলি, সেটা সে একই স্বপ্নই থেকে যাবে। সামনে আপনি বলেন যে বর্তমান যে প্রেক্ষাপটটা আমরা লক্ষ্য করছি, অর্থাৎ বিপ্লবের পরে যে প্রেক্ষাপটটা আমরা লক্ষ্য করছি, এখানে বৈষম্যবিধি ছাত্রদের যে অবস্থানটা, অন্য রাজনৈতিক দলের যে অবস্থান, বিএনপির যে অবস্থান, তাদের ভিতরে একটি অনেকেই বলছেন যে নির্বাচনী শীতে নানা শীতে বিভাজনের সৃষ্টি হচ্ছে। এই জায়গাটি থেকে আপনি কীভাবে দেখবেন? একটি প্রশ্ন। অন্যটি হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রের সংকটটা কোথায় এবং গণতন্ত্র কেন প্রাতিষ্ঠানিক রূপ এতদিন পেল না বা কীভাবে পেতে পারে, বা সেই সম্ভাবনার ভিতরে আমরা আছি কিনা? আমি কিন্তু কোনো পলিটিক্যাল অ্যানালিস্ট নই, আমি একজন একেবারে আম জনতা হিসেবে আমি যেটুকু মনে করি সেটা হচ্ছে, আমি আপনার দ্বিতীয় প্রশ্নটা উত্তর দেব। হ্যাঁ, ডেমোক্রেসি নিয়ে আমরা কাজ করি। আমি আগে আপনাকে দ্বিতীয় প্রশ্ন উত্তরটা দিব যে আসলে বাংলাদেশের গণতন্ত্রের সংকটটা কি। আমার কাছে বাংলাদেশের গণতন্ত্রের সংকটের সবচেয়ে মূল কারণটা মনে হয় আমাদের রাষ্ট্রযন্ত্র, দ্য সিস্টেম, বিকজ আমাদের স্টেটের মধ্যে ডিপ স্টেট আছে এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনের বাংলাদেশে তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে তারা কাজ করে। আমার কাছে মনে হয় আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে নিয়তের। হ্যাঁ, আমাদের যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের নিয়ত যদি ঠিক থাকে আমি কিন্তু কোনো সমস্যা দেখি না। ওয়ের ইজ দ্য প্রবলেম? তারা তাদের যে দফাগুলো নিয়ে আসে, যে দর্শনের কথা বলে, যে সংস্কারের কথা বলে, সেগুলো তো ইমপ্লিমেন্টেশন আমি কোনো প্রবলেম দেখি না, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে যে অনেকগুলো স্টেক হোল্ডার থাকে। যখন আপনি রাষ্ট্র রান করবেন তখন আপনার অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, অনেকগুলো পাওয়ার প্লেয়ার থাকে। এদেরকে ম্যানেজ করে, ওই যে নিয়তের কথা বললাম, নিয়তটা ঠিক রেখে। আপনি কি বলতে চাইছেন পলিটিক্যাল কালচারের কথা বলতে চাইছেন? জি বলুন। শুধু পলিটিক্যাল কালচার না, বিকজ রাষ্ট্র শুধু পলিটিক্যাল কালচার দিয়ে হয় না। আমি যখন ডিপ স্টেটের কথা বলি, আমি যখন বিভিন্ন রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলোর কথা বলি, সেখানে শুধু পলিটিক্যাল কালচার না, বিকজ এখানে ব্যুরোক্রেসি একটা বিশাল রোল প্লে করে। হ্যাঁ, আমলাতন্ত্রকে ঠিক হতে হবে। আমি মনে করি যে গত 53 বছরে আমরা বোধহয় সবচেয়ে কম অ্যাটেনশন দিয়েছি আমলাতন্ত্রে, এবং আমলাতন্ত্রটাকে যদি আমরা ঠিক না করতে পারি, আমরা যত সংস্কারের কথা বলি না কেন, ডিসফাংশনাল কখনো কখনো। হ্যাঁ, শুধু ডিসফাংশনাল, আই থিঙ্ক করাপ্টেড। ডিসফাংশনাল ইজ আ ডিফারেন্ট কোয়েশ্চন অল টুগেদার। আপনি যদি নিয়তের কথা আমি বারবার কেন বলি, আপনার নিয়ত ঠিক থাকলে আপনি করাপশন কেন আসবে? আমি আমার দেশের জন্য এই কাজটি করব, একজন আমলায় যে কাজটি করবে সেটা আমি একটা ভালো নিয়ত নিয়ে করবো, এবং এটা আমি আলটিমেটলি আমি পাবলিককে সার্ভ করছি। আমি অস্ট্রেলিয়াতে পাবলিক সার্ভেন্ট, আমার কিন্তু মূল উদ্দেশ্য থাকে যে অস্ট্রেলিয়ান পাবলিকের হেলথ এনশিওর করা, কোনো কম্প্রোমাইজ নেই, এবং আমাকে সমস্ত কমপ্লায়েন্স থেকে কিন্তু এভাবে আটকে রেখেছে যাতে আমি কোনোভাবে কোনো ছাড় দিতে না পারি। সো এই যে স্টেক হোল্ডারদের কথা বলছি, ডিপ স্টেটের কথা বলছি, ইনস্টিটিউশনগুলোর কথা বলছি, এই সব কিছু মিলে রাষ্ট্র। সো ব্যাপারটা আসলে 5 মাসে, 10 মাসে, 10 বছর হবে না। নিয়ত ঠিক রেখে কাজ করতে, এবং যদি আমরা চাই কম সময়ের মধ্যে সম্ভব, যে সংস্কারগুলোর কথা বলছি, কম সময়ের মধ্যে করে নির্বাচন নিয়ে আমরা একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের আমরা স্বপ্ন দেখি, সেই রাষ্ট্র আমরা তৈরিতে আমরা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। নাজরুল শাহ, আপনি যদি বলেন এ প্রসঙ্গে যে আসলে সংকটটি কোথায়? না, সংকট তো বহুবিধ। যেটা
সামারু মির্জা বলছিলেন, আমি এর আগে বলিনি, আমি খুব সম্মানিত বোধ করছি ওনার সাথে আলোচনা করতে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলি, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সেটার একটা বাস্তবতা। কিন্তু ওনার কথাগুলো আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম, কারণ ওনার চিন্তা ভাবনা, কথাবার্তা, বিষয়বস্তুগুলো একেবারেই আমার কাছে নতুন লাগছে, এই অর্থে যে বাংলাদেশের এই বাস্তবতা, রাজনীতি, গণতন্ত্র, এগুলোকে আমরা দেশে থেকে তার ভিতরে বাস্তবতা জেনে যেভাবে বলি, উনি হয়তো একটু ভিন্নভাবে বলছেন। তো ওনার এই দৃষ্টিভঙ্গিটা আমার ভালো লেগেছে। আর অস্ট্রেলিয়ার মতো দেশে তিনি থাকেন, ফলে গণতন্ত্রের যেগুলো মৌলিক বিষয় সেগুলো তিনি বলছিলেন। আমাদের ঘাটতি ওই জায়গাতেই। আমরা গণতন্ত্রের কথা বলি, নিজেরা গণতন্ত্রের চর্চা করি না। আমরা গণতন্ত্রের কথা বলি, আমাদের মধ্যে সহনশীলতা নাই, পরমত সহিষ্ণুতা নাই। আমরা রাজনীতির কথা বলি, আমাদের মাথায় কিন্তু জনসেবা বা পাবলিক সার্ভিস, যেটা উনি বললেন, সেটা নাই। সেই জনসেবা নিশ্চিত করতে গেলে রাজনীতিবিদরা তো সর্বোচ্চ পর্যায়ে থাকবেন, নেতৃত্ব দেবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। যাদের নিয়ে এই কাজগুলো করবেন তার একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে আমাদের আমলাতন্ত্র প্রশাসন, যেটি এখনও সেই ব্রিটিশ আদলের আছে, যেটি এখনও রাজা প্রজা সিস্টেমের মধ্যে আছে, যেটির মধ্যে জনগণের স্বার্থে সব কিছু পরিচালিত হবে সেরকম ব্যবস্থাটাই নাই। আর আমলাদের মন মানসিকতাই হচ্ছে যে তারা প্রশাসক, তারা শাসক, তাদের পদ পদবিগুলো সেরকম। ফলে আপনি জনসেবার জায়গাটা একটা অনুপস্থিত ব্যাপার। আপনি রাজনীতি করছেন জনগণের সেবা করার জন্য, আপনি মুখে বলছেন, আপনি কতটা জনসেবা করেন সরকারে বা বিরোধী দলের থেকে, বা জনসেবা যা বলেন তা কতটা বিশ্বাস করেন, গণতন্ত্রের কথা যতটা চিৎকার করে বলেন, মনের ভিতরে কতটা গণতন্ত্র আছে। একটা কথা আমরা প্রায় শুনি না, যে আমরা প্রত্যেকেই ব্যক্তি জীবনে এক একজন স্বৈরাচার, কিন্তু ব্যক্তি জীবনের স্বৈরাচারটা সেভাবে এক্সপোজড হয় না, হয়তো পরিবারে বা ছোট পরিসরে আমরা এটা বুঝতে পারি। ওরিয়েন্টাল ডেসপোটিজমের কথা বলতে চেয়েছেন। তারাই যখন সেই ব্যক্তিটাই যখন বড় কোনো দায়িত্বে থাকেন, রাষ্ট্র ক্ষমতায় থাকেন, বা বড় কোনো প্রতিষ্ঠান বা দলের দায়িত্বে থাকেন, তখন তার গণতান্ত্রিকতাটার চর্চা কতটুকু হয় সেটা আমরা দেখি। ফলে যাকে আমি এখন সমালোচনা করছি যে তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, তিনি কতটা গণতান্ত্রিক, তিনি কতটা জনসেবায় বিশ্বাসী, তিনি কতটা আপনার অন্যের মত গ্রহণ করতে রাজি আছে, সহনশীলতা কতটুকু আছে, ভিন্ন মত থাকবে কিন্তু আমাকে ভিন্ন মত বাঁচানোর জন্য জীবন দিতে হবে, এসব কথাবার্তা আমরা জানি। সেই চর্চাগুলোর জায়গায় আমাদের ঘাটতি, সবচেয়ে বড় ঘাটতি। ফলে আমরা যতই গণতন্ত্র করি না কেন, আমাদের নিজেদের মধ্যে যদি সেই পরিবর্তন না আসে, আমরা যদি নিজেদের মন মানসিকতার পরিবর্তন বা সংস্কার না ঘটাই, আপনি যত কাঠামোগত পরিবর্তন, আইন কানুনের পরিবর্তন, বিধি ব্যবস্থা পরিবর্তন করেন না কেন, তাতে কোনো লাভ হবে না। বিধি ব্যবস্থা আপনাকে কিছু কিছু ক্ষেত্রে বাধ্য করতে পারে, কিন্তু ওই বিধি ব্যবস্থা যখন আমার নিয়ন্ত্রণে থাকবে, তখন সেটি আমি আমার মতো করে ব্যবহার করব। আর আমি যখন এই কাজটি করব, আমার এই কাজের ফলে আপনি যখন ক্ষতিগ্রস্ত হবেন, আপনিও ঠিক সেই একইভাবে আচরণ করবেন, আপনার রেসপন্সটা সেরকমই হবে। কিন্তু আমরা জনগণ বনাম রাজনীতিবিদ যে সম্পর্ক, এটা নির্বাচন আসলে যেরকমটা দেখি সারা বছর কি সেরকম থাকে, বিরোধী দলে থাকলে যেরকমটা দেখি, সরকারি দলে গেলে কি সেরকম থাকে। আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা কতটা জনপ্রতিনিধিত্ব করেন, বা আমাদের রাজনীতি কতটা জনসেবা, কতটা ব্যবসা, কতটা অর্থনীতি, কতটা লাভবান হওয়ার ব্যাপার, সেটা ক্ষমতার দিক থেকে হোক, অর্থ সম্পদের দিক থেকে হোক, এই জায়গাগুলোর বড় পরিবর্তন দরকার। ফলে যারা নতুন রাজনীতির কথা বলছে, তাদের কথায় কাজে কিন্তু আমি এরকম কোনো লক্ষণ ইঙ্গিত দেখছি না। আর মৌলিক জায়গাটা এগুলো হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি, সুশাসন, ভালো রাজনীতি, ভালো ব্যবস্থা, সেগুলোর কথা বললাম। কিন্তু সামার মুজিব বলেছেন যে এটা একদিনের বিষয় না, 10 বছরের বিষয়, দীর্ঘ প্রক্রিয়া, একদিনের বিষয়। সেখানে কি কাজ করা দরকার? এটা দীর্ঘ চর্চার ব্যাপার। কিন্তু নতুন রাজনীতিতে যারা আসতে চান, তাদের অনেকের কথায় মনে হয় যে এটা রাতারাতি হয়ে যাবে, ওভারনাইট তারা করে ফেলবে, এখনই সব কিছু বদলে ফেলবে, 53 বছরের সব ব্যর্থতা ঘুচিয়ে তারা কালকেই যেন নতুন একটা বাংলাদেশ তৈরি করে ফেলবে। এই যে তাড়াহুড়া তাদের, এটা হয়তো বয়সের কারণে, উত্তেজনার কারণে, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে, এত বড় অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তার যে একটা রেশ আছে না মনস্তাত্ত্বিকভাবে, সেই কারণে। কিন্তু এই ছাত্র সমাজের উপর মানুষের আশা ভরসা অনেক বেশি, তারাই ভবিষ্যতের বাংলাদেশ। আমি আপনি থাকবো না, তারাই বাংলাদেশে থাকবে, তারাই দেশ চালাবে। ফলে দেশটা তাদের, আগামীর বাংলাদেশ তাদের, ফলে তারাই আগামীর বাংলাদেশ তৈরি করবে। কিন্তু বর্তমানে যারা আছেন, আগে যারা ছিলেন, তাদের সাহায্য সহযোগিতা, তাদের
সাথে বোঝাপড়া ঐক্যের মাধ্যমে যদি কাজটা না করেন তাহলে সেটা সঠিক নাও হতে পারে। আপনার মধ্যে তারুণ্য আছে, আপনার মধ্যে শক্তি আছে, আপনার মধ্যে সাহস আছে, আপনার জ্ঞান গরিমা অনেক বেশি, আপনি গ্লোবাল সিটিজেন, সব ঠিক আছে, কিন্তু আপনার আগে যারা এই কাজগুলো করে এসেছে বা যারা এই কাজ করে বা দেশের জন্য অনেক কিছু করে প্রয়াত হয়েছেন, তাদের অভিজ্ঞতা, তাদের সহযোগিতা যদি আপনি নিতে না চান তাহলে আপনার অর্জনটা এমনিতেই অনেক ছোট হয়ে যাবে। আর যেটা আপনি বলছিলেন যে দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, সময়ের ব্যাপার, ঠিক আছে, কিন্তু মর্নিং শোজ দ্য ডে আপনি নতুন একটা রাজনীতি করতে চান, ফলে এখন আপনি কি বলছেন, কি ভাবছেন, কি করবেন, আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আদর্শ কি, বাংলাদেশ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে, বাংলাদেশের যা কিছু অর্জন। বৈষম্যবিরোধী ছাত্ররা যে কথাগুলো বলছে বা তারা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে, এখানে আপনার অ্যানালাইসিসটা কি আছে? এখনো স্পষ্ট না তাদের রাজনৈতিক আদর্শটা কি হবে, এখনো স্পষ্ট না তাদের রাজনৈতিক লক্ষ্য কি হবে। তারা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে অনেক কিছু বলেন এবং যেগুলোর সাথে অন্য সবাই একমত না। যেমন ধরেন, অভ্যুত্থানকে তারা বিপ্লব বলে তার একটা ঘোষণাপত্র দিতে চেয়েছিল, সেই ঘোষণাপত্রের মাধ্যমে তারা একটা গণপরিষদের নির্বাচন করতে চায়। এখনও তারা বলছে, সবাই যে নির্বাচন বলছে, সব দল কিন্তু জাতীয় সংসদের নির্বাচনকে বোঝাচ্ছে, সরকারও সেটা বোঝাচ্ছে, নির্বাচন কমিশনও সেটা বোঝাচ্ছে, কিন্তু আমাদের যে নতুন রাজনৈতিক শক্তি যারা আগামী মাসে দল ঘোষণা করবেন, তারা কিন্তু সংসদ নির্বাচন চাচ্ছে না, তারা চাচ্ছে জাতীয় পরিষদের নির্বাচন, তার মধ্য দিয়ে এক নতুন সংবিধান তৈরি হবে এবং সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। এটা তাদের ভাবনা, কিন্তু তার সাথে তো সবার একমত হতে হবে, জাতীয় ঐক্য হতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে গেলে সবার সহযোগিতা লাগবে। সেই জায়গায় তো আমরা কোনো ঐক্য দেখছি না। ফলে তাদের এই ভাবনাটার জায়গায় পুনর্ভাবনার দরকার আছে। হয় তাদের এই ভাবনা অন্য সবাইকে গেলাতে হবে, মানাতে হবে, অথবা তাদেরকে এই জায়গা থেকে সরে আসতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে ধরেন গণতান্ত্রিক রাজনীতি মোটা দাগে সবাই করে বা বলে, তার মধ্যে যদি আমরা আরেকটু ভাগ করি যে আপনার সমাজতান্ত্রিক রাজনীতি আছে, আমাদের পুঁজিবাদী রাজনীতি আছে, আমাদের ধর্মভিত্তিক ইসলামী রাজনীতি আছে, আমাদের আবার বাম রাজনীতির মধ্যে নানান পন্থী আছে, আবার এই যে পুঁজিবাদী রাজনীতির বিভিন্ন ধারা আছে, আবার এক একটা দলের রাজনীতির আবার এক এক ধরনের আপনার বৈশিষ্ট্য আছে, সেটি ৭১-এর হিসাবে বলেন বা অন্য দেশের সাথে সম্পর্কের দিক থেকে বলেন। ভারত পাকিস্তান দুটা বড় ফ্যাক্টর আমাদের সেই ৭১ থেকে লেগে আছে বিভিন্ন রাজনীতির সাথে, দলের সাথে। সেই সব বাস্তবতায় নতুন যারা আসছে তারা যদি সব কিছু থেকে মুক্ত হয়ে একটা জায়গায় আসতো, সেটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পেত। কিন্তু আমরা দেখি এই যে ধরেন ৭১ প্রশ্নে, পাকিস্তান প্রশ্নে, ভারত প্রশ্নে এই নতুন শক্তির যেই অবস্থান, তাদের কথাবার্তা আমরা শুনছি, তাতে করে মনে হচ্ছে তারা এগুলোর একটা পক্ষের মধ্যে আছে এবং যে পক্ষটা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে আমি বিশ্বাস করি সবচেয়ে বেশি অপছন্দের। সেই ধারায় যদি তারা রাজনীতি করে আসে, যতই নতুনত্ব নিয়ে আসুক, যতই তারুণ্যের কথা বলুক, যতই স্বপ্ন দেখাক না কেন, আপনার জন্ম যেখানে ৭১, যার ভিত্তি, সেই জায়গায় আপনার অবস্থান যদি ইতিহাসের সাথে সাংঘর্ষিক হয়, সত্যের সাথে সাংঘর্ষিক হয় এবং যেটা প্রচলিত, প্রতিষ্ঠিত এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থিত, সেই জায়গায় যদি আপনার অবস্থান বিপরীত হয়, সেই রাজনীতি খুব বেশি আগাবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সামর মির্জা, আপনার কাছে আমি যাচ্ছি। অর্থাৎ বাংলাদেশে তো গণতন্ত্রের একটা আর্জ আছে মানুষের ভেতরে, প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যেগুলো আছে, তারা ধর্মভিত্তিক রাজনীতিগুলোর সঙ্গে একহাট্টা হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে। এক্ষেত্রে কোনো অনেকে বলছেন যে বাধার সৃষ্টি হতে পারে, বা যে কাঙ্ক্ষিত গণতন্ত্র, মডার্ন ডেমোক্রেসি বা লিবারেল ডেমোক্রেসি, এক্ষেত্রে কি হতে পারে, ফেটটা কি হতে পারে? দিস ইজ ইটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার কাছে মনে হয়, বাট আমি আবার বলছি আই এম নট অ্যান পলিটিক্যাল অ্যানালিস্ট। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচনের রাজনীতি একটা ডিফারেন্ট ইকুয়েশন। তো নির্বাচনের রাজনীতিতে আপনি গণতন্ত্রের পথে যাচ্ছেন, আপনাকে আলটিমেটলি লিবারেল ডেমোক্রেসির কথা যদি চিন্তা করেন, গণতন্ত্রে আপনাকে অনেক রকমের মতকে, অনেক রকমের ফ্রন্টকে অ্যাকোমোডেট করতে হবে। আমি বিএনপির কথা যদি বলেন, তাহলে আমার কাছে মনে হয় বিএনপি এমন একটা প্ল্যাটফর্ম যেটা ট্র্যাডিশনালি, ঐতিহাসিকভাবে বামকে, ডানকে, বিভিন্ন মতবাদের মানুষকে, রাজনীতিকে কিন্তু একটা প্ল্যাটফর্মে এনেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি থেকে যদি আমি শুরু করি, এবং সম্ভবত ওই ধারাবাহিকতায় বিএনপি বারবার
বাংলাদেশি ইতিহাসে বিভিন্ন মতবাদের গোষ্ঠীগুলোকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছে। প্রবাবলি ওই যে এক নিয়তের কথা বললাম, যে ওই নিয়তে যে বাংলাদেশে সকল মতের লোক একসাথে রাজনীতি করবে। এখন ধর্মভিত্তিক রাজনীতির কথা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি ধর্মের জায়গায় থাকবে, হ্যাঁ, অ্যান্ড রাষ্ট্র পরিচালনার জায়গা থাকবে। আমি কোনোভাবেই রাষ্ট্র পরিচালনার সাথে ধর্মকে সংযুক্ত করার পক্ষে নয়, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি জানি না যে অন্য রাজনৈতিক দলগুলো কি মনে করছে, আমি নিজে রাজনীতি করি না। আমি এ কারণে মনে করি, বিকজ আপনি যখন রাষ্ট্র পরিচালনাকে ধর্মকে আনবেন তখন আপনার ডেভিয়েশন হবে। আপনি যে পলিসিগুলো নিচ্ছেন রাষ্ট্রের কথা চিন্তা করে, সেখানে আপনার যে বেসিক পলিসিগুলোর উপর আপনাকে কাজ করতে হবে, যেটা রাষ্ট্রের সর্বোচ্চ স্বার্থ উদ্ধার হয়, সেখান থেকে আপনি ডেভিডেড হয়ে যাবেন। হ্যাঁ, বিকজ ধর্মের একটা আলাদা উদ্দেশ্য আছে, ধর্মের একটা আলাদা ধরন আছে, সেখানে রাষ্ট্র পরিচালনার একটা বিশাল সামগ্রিক বিষয়। আমি আপনাকে অনেকগুলো স্টেক হোল্ডারের কথা বলেছিলাম আগের আলোচনায়। ওই অনেকগুলো স্টেক হোল্ডারের মধ্যে, অনেকগুলো পাওয়ার প্লেয়ারের মধ্যে আপনি ধর্মকে কীভাবে জায়গা দিবেন, এটা একটা বিশাল আলোচনার বিষয়। অ্যাজ আই সেড, আমি পার্সোনালি মনে করি যে ধর্মকে রাষ্ট্র পরিচালনায় আনা উচিত নয়। তবে ধর্মভিত্তিক রাজনীতি পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, বিভিন্ন গণতান্ত্রিক দেশেও হয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় সেই ধর্মভিত্তিক রাজনীতি কিভাবে সংযুক্ত হয় এবং আলটিমেটলি তার ফলাফল কি হয়, সেটা আমরা সকলেই জানি। ধন্যবাদ। নাজমুল আশরাফ। না, রাষ্ট্র এবং ধর্ম এই দুটো নিয়ে আমাদের অনেক গবেষণা আছে। না, আমি একটা আর কি বলি যে আজকে কিন্তু অর্থাৎ বিএনপি পক্ষ থেকে বসা হয়েছে, আওয়ামী লীগও আগে আমরা দেখেছি বসেছে, বিভিন্নভাবে দেখেছি, আবার তাদের বিরোধিতাও আবার বিভিন্ন সময় আমরা মানে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক, রাষ্ট্র ধর্ম নিয়ন্ত্রণ করবে না ধর্ম রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্র ধর্মের পারস্পরিক সম্পর্ক কি হবে, এগুলো নিয়ে অনেক আলোচনা করা যায়। কিন্তু বাংলাদেশে বাস্তবতা যেহেতু আপনি বলছেন, আমরা বাংলাদেশে বহু বছর ধরে রাজনীতিতে ধর্মের অপব্যবহার, আমি ব্যবহার বলছি না, অপব্যবহার হয়ে আসছে। এবং এই কাজটি যেই রাজনৈতিক দলগুলো ধর্মের নামে প্রতিষ্ঠিত, মানে দলগুলোর নামেই বোঝা যায় যে তারা ইসলাম ধর্মের রাজনীতি করে, ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করতে চায়, ইসলামী শাসন কায়েম করতে চায়, এই তাদের লক্ষ্য উদ্দেশ্য। এবং অনেকগুলো এরকম রাজনৈতিক দল আছে, সেই দলগুলো তারা ঘোষণা দিয়েই ধর্মভিত্তিক রাজনীতি করছে। জনগণ তাদের কতটুকু নিয়েছে বা নেয় নাই সেই ইতিহাস আমরা জানি। কিন্তু যেসব দল গণতান্ত্রিক দল এবং ধর্মের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ধর্ম মানে মানুষ পালন করবে তার ইচ্ছা অনুযায়ী, ধর্মের স্বাধীনতা থাকবে, রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে না, কোনো নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করবে না, সকল ধর্মের প্রতি সমান দৃষ্টিভঙ্গি দেখাবে এবং ধর্মটাকে আপনি রাজনীতিতে অপব্যবহার করবেন না, এরকম দলগুলো কিন্তু ধর্মের অপব্যবহার করেছে এবং এটা ক্রমান্বয়ে বেড়েছে। আপনি যদি ধরেন আমাদের সময়ের কথা যদি বলি, যে 90-এর পরে যে নতুন যাত্রা হলো গণতন্ত্রের, এরপরে আমরা দেখলাম না যে একটি বড় দল যখন ধর্মের ব্যবহার বেশি করেছে তাদের রাজনীতিতে, তারা এক ধরনের সুবিধা পেয়েছে, তখন আরেকটি দল একই কাজ শুরু করলো। এরপরে বড় দুটি দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো কে কত বেশি ধার্মিক। এমনকি ধর্মভিত্তিক দলগুলোকেও তারা বিট করার, তাদেরকেও হার মানানোর চেষ্টা করলো যে তোমরা ধর্ম নিয়ে কথা বলো, আমরা তোমাদের চেয়ে বেশি ধার্মিক। মানে ধার্মিক হওয়াটা সমস্যা না, কিন্তু আপনি ধর্মটাকে রাজনীতিতে অপব্যবহার করছেন, মানুষের ধর্মীয় যে সেন্টিমেন্ট সেটাকে আপনি ব্যবহার করছেন এবং ভোটের রাজনীতি এলে পরে আপনি ওভারনাইট ধার্মিক হয়ে যান, সারা বছর আপনার ধর্মকর্মের বালায় থাকে না, বা আপনি আপনার পাবলিক লাইফে নিজেকে যতটা ধার্মিক দেখাচ্ছেন, আপনি হয়তো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এতটা ধার্মিক না, অথবা আপনি সৎ মানুষ না কিন্তু আপনি ধর্মের দোহাই দিচ্ছেন, আপনি পাবলিক মিটিংয়ে গিয়ে আপনি কোরআন হাদিসের উদ্ধৃতি দিচ্ছেন, কথায় কথায় এমন করা হচ্ছে সাধারণ মানুষকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই চর্চাটা কিন্তু প্রতিনিয়ত বাড়তে দেখলাম আমরা 90-এর পর থেকে, এবং সেটা ক্রমাগত চলছে, এখনও বন্ধ হয় নাই। যেটা ম্যাডাম বলছিলেন যে সবাইকে অ্যাকোমোডেট করা ফাইন, ঠিক আছে, কিন্তু আমি সব দলকে, সব মতকে অ্যাকোমোডেট করব, কিন্তু দলের তো একটা নির্দিষ্ট আদর্শ থাকবে, যে আদর্শের উপরে বাকি সব দল মতের মানুষ প্রতিষ্ঠিত হবে। সেই আদর্শটি বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের স্বার্থ রক্ষা হতে পারবে না। হ্যাঁ, না মানে বিরোধটা কোথায় দেখা যায়, যে ধরেন
আপনি ধর্মভিত্তিক রাজনীতি করেন, আপনি গণতান্ত্রিক রাজনীতি করেন, আপনি সমাজতান্ত্রিক রাজনীতি করেন, আপনি উদার গণতান্ত্রিক, এই বৈশিষ্ট্যগুলোর আলোকে অনেক ক্ষেত্রে হয়তো কোনো মতবাদটা ধারণ করা খুব বেশি সহজ হয় না বা খুব বেশি ম্যাচ করে না ওই জায়গাটাতে। আর নির্বাচন এলে পরে আমরা যখন নীতি আদর্শ বর্জন করে নানান রকমের জোট মহাজোট গঠন করি, সখ্যতা মিত্র শত্রু বদল করি, বলা হয় এটা ভোটের রাজনীতি। তো ভোটের রাজনীতিটা তো রাজনীতি, এবং রাজনীতির একটা বড় ঘটনা, গণতন্ত্রের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনের সময় যদি আপনি আপনার নীতি আদর্শ রক্ষা না করেন, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য, জনসমর্থন পাওয়ার জন্য, প্রতিপক্ষকে হারানোর জন্য আপনি আদর্শিক জায়গাটাতে আপোষ করলেন, সেটাও তো আসলে খুব ভালো রাজনীতি না। ধন্যবাদ। আমি আপনাকে যে দুটি প্রশ্ন করবো, সেটি হচ্ছে যে জনাব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, প্রথম প্রশ্নটা আমি করি যে বর্তমান অন্তর্বর্তী সরকার রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আছে এবং দেশে নানা রকম সংকটের কথা আমরা দেখছি, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, নানা রকম বিষয় আছে। এই সরকার সম্পর্কে আপনার মূল্যায়নটিকে, সামনে নির্বাচনের কথা তারা বলছে, কিছু ডিবেটের সৃষ্টি হচ্ছে, মূল্যায়নটাকে একটি প্রশ্ন। অন্যটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান বলেছেন যে 5ই আগস্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। আসলে কি মানুষ বুঝছে, শিখছে, রাজনীতিকে গ্রহণ করতে পারছে? আমি নিজে পার্সোনালি ডক্টর ইউনূসকে ভীষণ শ্রদ্ধা করি। আমি আসলেই একজন তার গুণমুগ্ধ ভক্ত বলতে পারেন, রিগার্ডলেস হিজ ওয়ে অফ ওয়ার্ক অর এনিথিং। আমি নিজে 5ই আগস্টের পরে যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হলো, আমি অত্যন্ত আশান্বিত হয়েছিলাম দুটো কারণে। একটা হচ্ছে যে তিনি ইন্টারন্যাশনালি একজন অসম্ভব রেসপেক্টেবল ফিগার, তার যে গ্রহণযোগ্যতা বহির্বিশ্বে সেটা বোধহয় বাংলাদেশে আর কারো নেই। এবং 5ই আগস্টের মতো এরকম একটি ঘটনার পরে বাংলাদেশের সরকার প্রধান এমন একজন ব্যক্তির হওয়া দরকার ছিল বাংলাদেশে স্টেবিলিটি আনার জন্য। এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে আমি তাকে ব্যক্তিগতভাবে খুব সৎ মানুষ মনে করি, এবং তিনি কঠোর পরিশ্রমী। বাংলাদেশকে কঠোর পরিশ্রম করা দরকার। এখন পুরো সরকারের কথা যদি আমাকে বলেন, তাহলে আমার কাছে মনে হয় কি জানেন, যে কোনো এ ধরনের অন্তর্বর্তীকালীন সরকার তারা মানে ফ্রম দ্য কোর দুর্বল হয়। কেন দুর্বল হয়? বিকজ একটা রাজনৈতিক সরকার যখন গঠিত হয়, ওই সরকারটি কিন্তু এমন ব্যক্তিদের দ্বারা তৈরি হয় যারা অলরেডি 50 বছর 60 বছর রাজনীতি করে এসেছে নিজেদের মধ্যে। দে হ্যাভ আ ভেরি গুড কোঅর্ডিনেশন অ্যামং দেমসেলভস। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে যেটা হলো, যারা গেলেন সেখানে তারা কেউ কাউকে হয়তো বা মানে তারা চিনলেও তারা কেউ কখনো একে অপরের সাথে কাজ করেননি। এখন এই 10-12 জন ব্যক্তিকে আমরা একটি সরকারে বসিয়ে দিলাম এবং বললাম যে তোমরা একসাথে রাষ্ট্র পরিচালনা করো। ইটস ভেরি চ্যালেঞ্জিং। হ্যাঁ, সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আই থিঙ্ক যে তারা মানে কী বলবো, চারিত্রিকভাবে খুব দুর্বল, যে তাদের কোঅর্ডিনেশনটা খুব কঠিন। এবং আমি ব্যুরোক্রেসির কথা আগে বলেছি, ব্যুরোক্রেসি আমাদের দেশের মতো ব্যুরোক্রেসি যদি পেছনে থাকে সব কিছু আরও কঠিন হয়ে যায়। এই সরকারের মধ্যে আমার মনে হয় একটা ব্যাপার আছে যে তারা কোনো এক ভাষায় কথা বলে না। তাদের মধ্যে উপদেষ্টার এক একজন এক এক ভাষায় কথা বলে, যেটা জাতির মধ্যে একটা কনফিউশন তৈরি করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আদতে যে সংস্কারগুলো কথা বলা হচ্ছে, যে সংস্কার কমিশনগুলো তৈরি হয়েছে, বেশ কিছু বোধহয় রিপোর্টও সাবমিশন হয়ে গেছে। তারপরে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন, এটুকু আমরা জানি। দেন হোয়াট? আমরা একটা পরিষ্কার রোড ম্যাপ জানি না আসলে যে কি হতে যাচ্ছে। এবং বাংলাদেশ আসলে খুব একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এটা শুধু বাংলাদেশের কথা না, পৃথিবীর প্রত্যেকটা দেশে যদি এই ধরনের একটা বড় পরিবর্তন ঘটে, যে 1 মাসে 2000 ছেলেপেলে মারা যায়, এত ছেলেপেলে চোখ হারায়, হ্যাঁ, অঙ্গহানি হয়, তাহলে একটা খুব ট্রমাটাইজড একটা নেশন তৈরি হয়ে যায়। এই ট্রমার মধ্যে যে জিনিসপত্রের দামের কথা বলেন, ল অ্যান্ড অর্ডারের কথা বলেন, হ্যাঁ, সব কিছু খুব ভঙ্গুর অবস্থায় আছে। এই সরকারের মধ্যে আমি সেই একটা কি বলবো, যে একটা পরিষ্কার মানে মেসেজ এটা আমি পাচ্ছি না, যে জাতিকে বলার মতো যে দেখো এইটুকু একটা সময়, এই সময়ের পরেই আমরা এই কাজটা করে চলে যাবো। আমি একটা ছোট উদাহরণ দিই। আমি আসছি তো কয়েকদিন হলো, তো আমি বেশ কিছু শপিং মলে গেছি, কথা বলি, এবং র্যান্ডমলি আমি শপকিপারদের, ড্রাইভারদের, ইভেন আমি শপিং মল থেকে নেমে এখানে ধরেন একজন চায়ের দোকানতে আমি জিজ্ঞেস করি, এটা তো আমাকে কেউ চেনে না, হ্যাঁ, আমি জিজ্ঞেস করি যে কেমন এই সরকারের নির্বাচন কবে হবে, জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল।
বিশ্বাস করুন আমি এখন পর্যন্ত বোধহয় 5 জনকে জিজ্ঞেস করেছি, 5 জনই বলেছে তাড়াতাড়ি হওয়া দরকার আপা। আমি বলছি কেন? তার একটা কথা বলি, এটা তো অস্থায়ী সরকার, আমরা তো আসলে জানি না কি হবে। পিপল নিড দ্যাট স্টেবিলিটি ইন দেয়ার লাইভস। হ্যাঁ, দিস ইজ দ্য মানে কোর থিং। মানে আমরা যতই তাত্ত্বিক ভাষায় সংস্কারে কথা বলি কিনা, সাধারণ মানুষের যে দোকানদারটা, ওই চায়ের দোকানদারটা, হ্যাঁ, এরা না আসলে জীবনে একটা স্থিরতা চায়। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে আগে দরকার এই স্থিরতার মেসেজটা জনগণের কাছে পৌঁছে দেওয়া। বুঝতে চেয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা বা মানে নির্বাচনের তারিখ ঘোষণা কিংবা তারা কি করতে আয়োজন করা, এবং তারা আসলে এই যে কমিশনগুলো করলো, রিফর্ম কমিশনগুলো, হ্যাঁ, এটা তারা কি করবে? এটা তো আসলে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়েই তো করতে হবে। হোয়াটস দ্য রোড ম্যাপ, হোয়াট আর দ্য মাইলস্টোনস? বিকজ আমরা যখন কাজ করি, যে কোনো প্রজেক্ট যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাই, উই হ্যাভ স্ট্র্যাটেজি, উই হ্যাভ মাইলস্টোনস। সো হোয়াট আর দ্য মাইলস্টোনস in your project plan? Because if you think that এই সরকারটা একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছে যে বাংলাদেশ 2 তৈরি হবে, তো মাইলস্টোনগুলো কি? এটাই আমার কাছে মনে হয় যে এই মেসেজগুলো আসলে পৌঁছে দেওয়া দরকার। দ্বিতীয়টা প্রশ্ন ছোট করে বলবেন যে বিএনপির ভাবপ্রধান চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে জনগণের প্রত্যাশা থেকে দূরে সরে গেলে 5 আগস্টের পরিণতি হবে এবং জনগণকে 5 আগস্ট বুঝতে হবে। এই বিষয়ে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। অ্যাবসলিউটলি আমি মনে আমাদের রাজনীতিবিদরা বা এগুলো কি বুঝতে পারবে, শিখতে পারবে? এখন শুনেন, এখন আমার মনে হয় কি জানেন, এটা উনি একটা অত্যন্ত চমৎকার কথা বলেছিলেন। আমি মনে করি এটাই সবচেয়ে বড় সংস্কার হয়েছে বাংলাদেশের রাজনীতিতে 5ই আগস্ট, যে আমরা এখন একটা মানে মুহূর্ত পেয়েছি আমাদের জীবনে, যে মুহূর্তটা আমাদেরকে বারবার মনে করিয়ে দেবে যে কি হতে পারে আমি যদি অফ ট্র্যাক হয়ে যাই, আমি যদি ভুল কাজ করি, আমি যদি ক্রাইম করি শেখ হাসিনার সরকারের মতো, তাহলে আমার কি কি হতে পারে। এখন রাজনীতিবিদরা যদি না বোঝে, অবশ্যই তাদের সে একই পরিণতি ভোগ করতে হবে। মানে সেই সতর্কতাই করেছেন রাজনীতিবিদদের। এক্স্যাক্টলি উনি সেই সতর্কই করে দিয়েছেন ওনার দলের নেতা কর্মীদের এবং অন্যান্য সমস্ত রাজনীতিবিদদের, যে আমরা যদি 5ই আগস্ট থেকে না শিখি যে ঔদ্ধত্য, অসততা, দুর্নীতি, ফ্যাসিবাদ, এ কোনো কিছুই কিন্তু একটা ভালো পরিণতি আনে না। এবং মানে আমার কাছে মাঝে মাঝে জানেন দুঃখ লাগে আওয়ামী লীগের কর্মীদের জন্য, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে কতটা মানে ব্যাংকরাপ্ট হলে যে তাদের নেত্রী তাদেরকে রেখে পালিয়ে গেছে। মানে এটা কত বড় একটা ট্রমার বিষয় ওই দলের সাধারণ নেতাকর্মীদের জন্য, তাই না? তো এই ধরনের ঘটনা যেন আর না ঘটে বাংলাদেশের ইতিহাসে। সো আই থিঙ্ক দ্যাটস ওয়াই হি সেড দ্যাট, অ্যান্ড ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান ইন দিস কান্ট্রি। ধন্যবাদ। না, শিক্ষার কথা বলেন তো, আমরা তো ধরেন অনেক বড় বড় ঘটনা দেখেছি, জেনেছি, কিন্তু সেই শিক্ষা আমরা কতদিন রাখি? কাছের কথা যদি বলি 1/11, যদি আরেকটু পেছনে যাই আমাদের 90-এর গণ-অভ্যুত্থান। আচ্ছা নাজমুল সাহেব, প্রশ্ন করি, অর্থাৎ বিভিন্ন সময় গণ-অভ্যুত্থান হয়েছে, অনেকগুলি তো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত অনেকে বলবার চেষ্টা করছেন শূন্য প্রসাব পড়েছে, যেটাকে বলা হয় জিরো সাম পলিটিক্স, +1 -1 = 0, এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। কারণ অনেকে বলবার চেষ্টা করেছেন, যদি হয়েছে, কি মনে করেন আপনি? না, তার জন্য আপনাকে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেটি শুধু আমরা রাজনীতিবিদ, রাজনৈতিক নেতাদের, শাসকদের দোষ দিলে হবে না, বা আমলাতন্ত্রকে দোষ দিলাম, বা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন রাষ্ট্র পরিচালনা, তাদের শুধু দোষ দিয়ে লাভ নাই। প্রতিটা মানুষের মধ্যে সেই পরিবর্তন ঘটাতে হবে। এখন মানুষ নিয়েই তো দেশ, সমাজ, রাষ্ট্র। সো মানুষের মনস্তাত্ত্বিক জগতে আপনাকে কাজ করতে হবে। একটা মানুষ জন্ম থেকে কিভাবে বেড়ে উঠছে, তার মনস্তত্ত্ব কিভাবে তৈরি হচ্ছে, তার আর্থ সামাজিক বাস্তবতা কীরকম, তাকে আমরা কি শেখাচ্ছি, কি পড়াচ্ছি, চারপাশ থেকে সে কি শিখছে, কি প্রভাবিত হচ্ছে, সে তার ঘরে, বাইরে, শিক্ষা প্রতিষ্ঠানে, সমাজে কোন বাস্তবতার মধ্যে আছে, বহু কিছু ব্যাপার আছে। এখানে অনেক বড় ধরনের সমাজতাত্ত্বিক কাজ করার দরকার আছে। সেই ব্যাপারে আমরা কোনো উদ্যোগ দেখছি না। এগুলো হঠাৎ করে তো হবে না, দীর্ঘ সময়ের ব্যাপার। কিন্তু ওই জায়গাগুলোতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের আরও যা কিছু আছে সমাজের, রাষ্ট্রের, সেই জায়গাগুলোতে আমরা কাজ করব। সেই পরিবর্তনের ফল আপনি এখন পাবেন না, হয়তো 10 বছর, 20 বছর, 30 বছর পরে পাবেন। আর আপনি যদি ওভারনাইট করতে চান, রুগী এমন জটিল রোগে আক্রান্ত, তাকে যদি সঠিক পদ্ধতিতে চিকিৎসা না করেন, আর ধুমধাম 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে তাকে সারিয়ে ফেলতে চান, সে রোগী হয়তো মারাই যায়। ধন্যবাদ। আপনাকে শেষ প্রশ্ন করি, অর্থাৎ ছাত্ররা একটা বিশাল স্বপ্ন নিয়ে কিন্তু গণ-অভ্যুত্থানটা সংগঠিত করেছিল। তাদের স্বপ্নের সম্ভাবনা বা স্বপ্ন দৃষ্টি কিন্তু অনেক বিস্তৃত ছিল। সে সম্পর্কে কি বলবেন, যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, বা সেই লক্ষ্যে পৌঁছতে পারছে কিনা, বা পারবে কিনা, বা
যাচ্ছে কিনা? আমি খুব আশাবাদী মানুষ, আমি মনে করি পারবে। আমি মনে করি ছাত্ররা যে নিয়তের কথা বলি বারবার, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎটা নিয়েও বলবেন। না, আমি যে নিয়তের কথা বলি বারবার, কারণ আমার কাছে নিয়ত ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউর ইন্টেনশন। হ্যাঁ, এখন ছাত্রদের ইন্টেনশন যদি ঠিক হয়, ছাত্র নেতাদের, হ্যাঁ, এবং তারা যদি সত্যিকারভাবে মানে বাংলাদেশের সেই সংস্কারেই যদি আগ্রহী হয়, তাহলে আমি বললাম যে কতগুলো আমার মনে হয় কতগুলো জিনিস খুব জরুরি, উইজডম, হ্যাঁ, আর বয়সের যে একটা কী বলবো একটা অ্যারোগেন্স থাকে যেটা খুব সুন্দর লাগে, হ্যাঁ, কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার ব্যাপারটা আসে, একটা বিশাল পরিসরের রাজনীতির কথা আসে, তখন সেখানে কিছুটা সংযমের প্রয়োজন হয়। তো এই ব্যাপারগুলো যদি তারা সামলে নেয় এবং তারা যদি খুব গুরুত্বপূর্ণ একটা কথা ভাইয়া বলেছেন কিছুক্ষণ আগে, তাদের প্রিন্সিপাল, তারা কি করতে চায়, হ্যাঁ, তাদের আদর্শ, এই ব্যাপারগুলো নিয়ে যে ক্লিয়ার মেসেজ স্পষ্ট যে তারা একটি গণতান্ত্রিক মানবিক একটি সমাজ চায়, সেই জন্যই তারা আন্দোলন করেছে। চমৎকার কথা। এখন রাজনীতিবিদদের কি করণীয়, দলগুলোর কি করণীয় আছে, অর্থাৎ কিভাবে দিকে সবাই, আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি যেটা জরুরি হচ্ছে সভ্যতা। হ্যাঁ, সকলে একসাথে বসে যে আসলে তারা কিভাবে কাজ করতে চায় এগুলো নিয়ে কথা বলবে। ঐক্য ইজ দ্য কি হিয়ার। আর ছাত্র জনতা মানে ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে, দ্যাট খুবই চমৎকার, এবং তার রাজনৈতিক দল গঠন করে তারা তাদের আদর্শ অনুযায়ী কাজ করতে পারে, তাই আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। ধন্যবাদ। না, আশাবাদী হতে দোষ নাই, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে একটু শঙ্কিত থাকি। ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।